গ্রামের সবাই জানতো মধুসূদন বাবু খুব ভালো মানুষ। 50 বছর ধরে কারো সঙ্গে ঝগড়া করেননি, কারো ক্ষতিও করেননি। পাড়ার ছেলেমেয়েরা তাকে মাস্টার মশাই বলেই ডাকতো। কারো পড়াশোনার খরচ দিয়েছেন, কারো চিকিৎসার ব্যবস্থা করেছেন, কারো জমির কাগজপত্র বুঝিয়ে দিয়েছেন। লোকের বিপদে তিনি সবার আগে ছুটে যেতেন। তার স্ত্রী বহু বছর আগেই মারা গিয়েছিলেন। একমাত্র ছেলে অমিত কলকাতায় চাকরি করত। বছরে 1-2 বার আসতো। এক শীতের সকালে মধুসূদনবাবু ঘুমের মধ্যেই মারা গেলেন। গ্রামের লোকেরা খুবই শোকাহত হল। শ্মশানে যাওয়ার সময় অনেকে চোখ মুছছিল। সবাই বলছিল, এমন মানুষ আর হয় না। সবার বিপদে মাস্টার মশাই যে সবার আগে পৌঁছে যেতেন। আজ মনে হচ্ছে একজন অভিভাবক হারালাম। মানুষটা ভালো ছিলেন, কিন্তু একটা ব্যাপার আজও বুঝলাম না। কোন ব্যাপার? ওই যে রোজ রাতে উনি কার সঙ্গে যে কথা বলতেন। প্রশ্নটা শুনে সবাই একটু চুপ করে গেল। অমিত সবই শুনছে চুপচাপ। ও কলকাতায় থাকে, ছুটি ছাটাতে মাঝে মাঝে আসে গ্রামে, কিন্তু বাবার সাথে খুব বেশি সময় কাটায়নি মা মারা যাওয়ার পর। বাবা ছেলের মধ্যে একটা ছোট্ট দূরত্ব সব সময় ছিল। ফিসফাস আলোচনা চলছে। অনেকেই অমিতকে দেখে ইশারা করে চুপ হয়ে যেতে বলল। গত বেশ কয়েক বছর ধরে অনেকেই বিষয়টা লক্ষ্য করেছে। রাত গভীর হলেই মধুসূদনবাবুর শোবার ঘরে আলো জ্বলত। কখনো চাপা গলায় কথা বলার শব্দ পাওয়া যেত, কখনো আবার মনে হতো তিনি কারোর সঙ্গে তর্ক করছেন। উনি চেয়ারে বসে যেন কারোর সঙ্গে কথা বলছেন। মাঝে মাঝে হাত নাড়ছেন, রেগেও যাচ্ছেন, আবার হাসছেনও। কিন্তু ঘরে আর কাউকে কোনোদিন দেখা যায়নি। রাত হলেই যেন ঘরের ভেতরে আর একজন উপস্থিত হতো। গ্রামের লোকেরা প্রথমে ভূতের গল্প বানিয়েছিল, পরে বিষয়টা নিয়ে কথা বলাই বন্ধ করে দেয়। কারণ মধুসূদন বাবু ছিলেন এমন একজন মানুষ যাকে নিয়ে খারাপ কিছু ভাবতেই কারো অস্বস্তি হতো। দাহ কাজ সম্পন্ন হলো। অমিতকে সান্ত্বনা দিয়ে গ্রামের লোকেরা যে যার বাড়ি ফিরল। শ্রাদ্ধের পর একদিন অমিত বাড়ি গুছোচ্ছিল। তখনই পাশের বাড়ির বৃদ্ধা সরলা পিসি এসে বললেন, বাবা, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, বলুন না। তোর বাবা কি শেষ দিকে কারোর সঙ্গে দেখা করতেন? অমিত অবাক হলো। না তো, কেন? সরলা পিসি একটু ইতস্তত করলেন, তারপর বললেন, তাহলে উনি রোজ রাতে কার সঙ্গে কথা বলতেন? ছোট্ট গ্রাম, সব বাড়ির খবর সবাই রাখে। এই যেমন কার বাড়িতে কি এলো, কে গেল, কার বিয়ে হলো, কার হলো না, বাচ্চা হলো, কেন হলো না, সব খবর সবাই জানে। অমিত তাই বাবার মৃত্যুর পর থেকে কানা ঘুষো নানা কথাকে অগ্রাহ্য করতে পারল না। ভাবল আরো কিছুদিন ছুটি নিয়ে জানার চেষ্টা করবে ঘটনাটা কি। এমনি তো এই বাড়িতে আর কেউ থাকবে না, বাড়িটা বিক্রি করতে হবে। লোকের মনে প্রশ্ন থাকলে সেটার উত্তর দেওয়ার দায়িত্ব তার। সেই রাতে অমিত প্রথমবার বাবার ঘরে একা শুল। ঘুম এলো না, চারিদিকে নিস্তব্ধতা। বাড়িতে একসময় কাজ করত মালতী। সে রাতে টেবিলে জল রেখে যাওয়ার সময় বলেছিল, দাদা বাবু, এই ঘরটা ভালো না, আপনি নিজের ঘরেই ঘুমুন না কেন? অমিত হেসে বলল, অনেক বছর ধরে কলকাতায় আছি, ছুটিতে এখানে আসতাম ঠিকই, কিন্তু নিজের ঘরেই সময় কাটাতাম। বাবার এই ঘরে বিশেষ আসিনি, বা আসলেও বেশিক্ষণ থাকিনি কখনো। এই কদিন একটু থাকি না হয়। মালতী মাথা নেড়ে বলল, আর রোজ সকালে ঘর পরিষ্কার করতে গিয়ে দেখতাম 2 কাপ বের করা আছে, অথচ বাড়িতে থাকতেন একজনই। যখনই জিজ্ঞেস করতুম বাবুকে রাত্রে কেউ এসেছিল কিনা, অদ্ভুত ভাবে হাসতেন আর গান গাইতেন। আমার দোসর যে জন ওগো তারি, কে জানে কি জানে। আমি চাই মাথা মুন্ডু কিচ্ছুই বুঝতাম না, কিন্তু কেমন জানি লাগতো গো দাদাবাবু। সেই রাতে অমিতের সারা রাত ঘুম এলো না ঠিকই, আবার গ্রামের লোকের কথা মতো রাত্রে অন্য কেউ এলো না। এরপর অমিত বাড়ি বিক্রির কাজে লেগে গেল। একজন ঠিকাদার এলো বাড়ির মাপজোক করতে। মধুসূদন বাবুর শোবার ঘরে ঢুকে সে হঠাৎ বলল, দেওয়ালটা অদ্ভুত লাগছে,
আলমারিটা সরাতেই দেখা গেল পেছনে কাঠের একটা ছোট দরজা, এতটাই ছোট যে আগে কখনো চোখে পড়েনি। অমিত অবাক, সে তো এই বাড়িতেই বড় হয়েছে, কিন্তু এমন দরজা এ কথা তো কোনোদিন শোনেনি। দরজায় মরচে ধরা ছিটকিনি, তালা নেই, মনে হলো বহু বছর কেউ খোলেনি। অমিতের কৌতূহল হলো, কিন্তু আগেও নিজে দেখতে চায়, বুঝতে চায়। ঠিকাদারের সামনে খুব স্বাভাবিক ব্যবহার করে বলল অমিত, এটা আমাদের গুদাম ঘর, ছোটবেলায় এখানে খুব লুকোচুরি খেলতাম, আপনি বাইরেটা মাপুন, এদিকটা তো মোটামুটি হয়েই গেছে। তাড়াতাড়ি ঠিকাদারকে বিদায় করে অমিত, যতক্ষণ না নিজে জানতে পারে এই ঘরে কি আছে। ততক্ষণ গ্রামের লোকের কানে পৌঁছালে না জানি আরো কত গল্প বানিয়ে ফেলবে। অমিত দরজাটা ঠেলে খুলল। ভেতরে ছোট্ট একটা ঘর, জানালা নেই, আলো নেই, শুধু ধুলো জমে থাকা একটা টেবিল, একটা কাঠের চেয়ার আর কয়েকটা লোহার ট্রাঙ্ক। ঘরটা দেখে মনে হচ্ছিল কেউ ইচ্ছে করে এটাকে পৃথিবীর চোখ থেকে লুকিয়ে রেখেছিল। প্রথমে ট্রাঙ্ক খুলে অমিত হতাশ হয়ে গেল। পুরনো কাপড়, দ্বিতীয়টায় পুরনো খবরের কাগজ, কিন্তু তৃতীয় ট্রাঙ্ক খুলতেই তার হাত কেঁপে উঠল। ভেতরে ডায়েরি, অনেকগুলো। ডায়েরির উপর বছর, মাস, তারিখ সব লেখা, প্রায় 40 বছরের হিসাব। প্রথম ডায়েরি খুলে সে পড়তে শুরু করল। প্রথম কয়েক পৃষ্ঠা স্বাভাবিক, গ্রামের ঘটনা, স্কুলের কথা, চাষবাসের কথা, অমিতের কথা, মায়ের কথা। তারপর হঠাৎ একটা পৃষ্ঠা, আজ হরিপদর ছেলে মাধ্যমিকে প্রথম হয়েছে, সবাই খুব খুশি, আমিও হাসলাম, একটা পেনও উপহার দিলাম। কিন্তু সত্যি বলতে কি, ওকে দেখে আমার ভীষণ হিংসে হয়। আমার ছেলেটা ওর মতো মেধাবী নয়, এই কথাটা কাউকে বলবো না। অমিত অবাক হলো, যদিও এতে অস্বাভাবিক কিছু নেই, কিন্তু পড়তে পড়তে তার অস্বস্তি বাড়তে লাগলো। আজ গ্রামের লোকেরা নিতাইকে খুব প্রশংসা করল। মনে মনে চেয়েছিলাম ও যেন কোনো ভুল করে বসে। রতনের নতুন বাড়ি দেখে হাসি মুখে অভিনন্দন দিলাম, কিন্তু বাড়ি ফিরে সারা রাত ঘুমোতে পারিনি। কেন ও পারল, আমি পারলাম না কেন? আজ একজন আমাকে তাকে সাহায্য করার জন্য কৃতজ্ঞতা জানালো। সত্যি বলতে কি, সাহায্যটা আমি করেছি কারণ আমি চাই মানুষ আমাকে ভালো বলুক। অমিতের কপালে ঘাম জমল, এ যেন সে তার বাবাকে নয়, অন্য কাউকে পড়ছে। অনেক পুরানো একটা ডায়েরি খুলল, সেখানে লেখা, রমা, অমিতের মা, মেয়ে হিসেবে ভালো, কিন্তু আমি চেয়েছিলাম আরো সুন্দরী শিক্ষিতা মেয়েকে বিয়ে করতে। বাবার ইচ্ছার বিরোধিতা করতে পারিনি। এখন আমার ওকে ভালো লাগে না, ওর সাথে থাকতেও ইচ্ছে করে না, কিন্তু এই কথা কাউকে বলবো না, রমাকেও না, সবাই আমাকে খারাপ বলবে। আজকে বারিনবাবু হেডমাস্টার হলেন, খুব রাগ হচ্ছিল, মনে হচ্ছিল মেরে ওর চোখ নষ্ট করে দিই। আমি কেন হলাম না? পরিতোষ এদিকে এসেছে, খুব বড় নেতা হয়েছে, কত টাকা আত্মসাৎ করেছে গ্রামের, মনে হচ্ছিল করে ফেলি। ও বেঁচে থাকতে আমাদের গ্রামের কোনো উন্নতি হবে না। ওকে দেখার পর থেকে রাত্রিবেলা করে খালি ওর গলা টিপে দেওয়ার কথা মাথায় আসছে, ঘুম আসছে না। কিন্তু আমি তো মাস্টার, আমি তো খারাপ কাজ করতে পারবো না। ডায়েরির পাতা যত এগোতে লাগলো তত অন্ধকার ঘন হতে লাগলো। সেখানে ঠিক পরিকল্পনা নেই, চুরি নেই, অপরাধ নেই, কিন্তু এমন সব চিন্তা আছে যা কেউ কাউকে বলে না। হিংসা, ঈর্ষা, অহংকার, ব্যর্থতা জ্বালা, অন্যের সুখে কষ্ট পাওয়া, অন্যের দুঃখে গোপন স্বস্তি পাওয়া, খারাপের গলা চেপে ধরা। এক জায়গায় লেখা ছিল, আজ বুঝলাম আমি ভালো মানুষ নই, আমি শুধু আমার খারাপ দিকগুলোকে প্রকাশ করতে দিই না।
আরো পরে লেখা, মানুষ আমাকে সম্মান করে, যদি ওরা আমার মনের সব কথা শুনতে পেত হয়তো ঘৃণাই করত। অমিত ডায়েরি বন্ধ করে দিল। তার বুকের ভেতর অদ্ভুত ভারী অনুভূতি হচ্ছে। অমিত শেষ ডায়েরিটা তুলে নিল। শেষ পাতায় এসে থমকে গেল। সেখানে কোনো স্বীকারোক্তি ছিল না, কোনো গোপন অপরাধের কথা ছিল না, শুধু কয়েকটি লাইন, বাবার হাতে লেখা। অমিত, যদি এতদূর পড়ে থাকিস তাহলে তুই নিশ্চয়ই ভাবছিস এই ঘরে আমি কি লুকিয়ে রেখেছিলাম। সত্যিটা হলো, আমি কাউকে লুকিয়ে রাখিনি, আমি লুকিয়ে রেখেছিলাম নিজেকেই। আমার ভেতরে আর একজন মানুষ থাকে, আমার অন্ধকার দোসর, যে রোজ রাতেই আমার ভেতর থেকে বেরিয়ে আমার সামনে আসে। সে হিংসে করে, সে অহংকার করে, সে অন্যের সুখে কষ্ট পায়, সে অপমানের বদলা নিতে চায়, সে চায় সবাই তাকে বড় বলে মানুক। আমি তাকে কখনো মারতে পারিনি, ঝগড়া করেছি, চিৎকার করেছি, কিন্তু আমি তাকে ঘরের বাইরেও বেরোতে দিইনি। প্রতিদিন রাতে আমি তার সঙ্গেই কথা বলতাম, তাকে মনে করিয়ে দিতাম বাড়ির বাইরে আমার ছেলে আছে, আমার ছাত্ররা আছে, আমার প্রতিবেশীরা আছে। তুই যদি বাইরে বেরোস, তোর রাগে, তোর হিংসায়, তোর অহংকারে তাদের ক্ষতি হবে, তাই তুই এখানেই থাক। এই যুদ্ধটা অনেক বছর ধরে চলেছে। মানুষ আমাকে ভালো বলেছে, কারণ তারা আমার অন্ধকার দিকটা কোনো দিনও দেখেনি। আমার ভেতরে অন্ধকার ছিল না তা তো নয়, বরং অন্ধকার ছিল বলেই তাকে আটকে রাখার চেষ্টা করেছি। অমিতের হাত কাঁপছিল। সে ঘরের চারিদিকে তাকালো, পুরনো চেয়ারটা, টেবিলটা, ডায়েরিগুলো। হঠাৎ তার মনে হলো এই ঘরটা কোনো বাড়ির ঘর নয়, এটা যেন মানুষের মনের একটা অংশ, যেখানে আমরা আমাদের সেই অন্ধকার দোসরটাকে বন্দি করে রাখি। বাবাও তাই করত, কিন্তু প্রতি রাত্রে যখন ঘুম আসতো না, তখন এই অন্ধকার দোসরের সাথে সাথেই কথা বলতো। 2 কাপ চা খেত, যেটাকে সবাই ভূতের গল্প বানিয়েছিল। বাইরে তখন সন্ধ্যা নেমেছে। গ্রামের মাঠে ছেলেরা খেলছে, কারো বাড়ি থেকে হাসির শব্দ ভেসে আসছে, কোথাও রান্নার গন্ধ। সাধারণ শান্ত একটা পৃথিবী। অমিত হঠাৎ ভাবল, এই পৃথিবীটা হয়তো টিকে আছে শুধু এই কারণেই যে অধিকাংশ মানুষ তাদের ভেতরে সেই খারাপ মানুষটাকে পুরোপুরি মুক্তি দেয় না। সে শেষবারের মতো ডায়েরির শেষ পাতাটা আবার পড়ল। সেখানে আরো একটা লাইন ছিল, সম্ভবত মৃত্যুর কয়েকদিন আগে লেখা। মনে রাখিস, মানুষের ভেতরের অন্ধকার মানুষটাকে হারানো যায় না। যেদিন কেউ বলবে তার মনে কোনো হিংসে নেই, কোনো রাগ নেই, কোনো অহংকার নেই, সেদিন তাকে বিশ্বাস করিস না, কারণ অন্ধকার সবার মধ্যেই থাকে। সভ্যতা, শিক্ষা, ভালোবাসা, নীতি, এসবের কাজ অন্ধকারকে মেরে ফেলা নয়, তার হাত পা বেঁধে রাখা। যেদিন সে মুক্তি পায়, সেদিন শুধু একটা মানুষের নয়, একটা সমাজের ক্ষতি হয়। খুব গভীর একটা কথা। অমিত বুঝল, মৃত্যুর পরও তার বাবা মাস্টার মশাইয়ের কাজ করে গেছে। অনেক বছর পরে অমিত আবার গ্রামে। অমিত বাড়িটা বিক্রি করেনি। গ্রামের জন্য লাইব্রেরি আর ইনডোর গেমের ব্যবস্থা করেছে। ছোট বড় সবাই আসে, বই পড়ে, খেলে, নিজেদের ভাবের আদান প্রদান করে। অমিত এখনো ছুটিতে আসে, কলকাতা থেকে বই নিয়ে আসে, বড় ছোট সবাইকে বলে, বই পড়ো, জ্ঞানের আলো সব অন্ধকারকে দূরে সরিয়ে রাখবে। অমিত আলমারির পেছনে সে ছোট্ট ঘরটাও ভাঙেনি, কারণ সে জানত ওই ঘরটা আসলে তার বাবার নয়, ওই ঘরটা আমাদের সবার। আমাদের প্রত্যেকের মনের গভীরে এমন একজন দোসর বসে আছে, যে সুযোগ পেলেই হিংসে করতে চায়, ঘৃণা ছড়াতে চায়, নিজেকে সবার উপরে ভাবতে চায়, কারণ অন্ধকার ঘর সবার মনেই আছে। পার্থক্য শুধু একটাই, কেউ দরজাটা বন্ধ রাখার চেষ্টা করে, আর কেউ সুযোগ পেলেই খুলে দেয়। শেষ হলো আজকের গল্প, মনের অন্ধকার ঘর। কলমে আত্রি চন্দ্র।